স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস। আমি অংশুমান মণ্ডল। তো তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। তো গ্যাসের আচরণের আগের লেকচারে বয়েলসের সূত্র, চার্লসের সূত্র এবং বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র সব পড়ানো হয়ে গেছে। আশা করছি তোমরা ওখান থেকে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছো এবং ওখান থেকে যে নিউমেরিক্যালসগুলো বলেছিলাম যে বই থেকে করতে, সেগুলো তোমরা করেছো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, আজকে আমি তোমাদের যেটা প্রথম পড়াবো সেটা হচ্ছে চাপের সূত্র। দেখো, চাপের সূত্রটা কি মনে রাখবে, যে যার সূত্র বলবে সেটা তো থাকবেই। ঠিক আছে, মানে এখানে চাপ তো থাকবেই, আর তার সাথে কি থাকবে সেটা দেখে নেবে। দেখো, চাপের সূত্রটা আগে জেনে নাও কি। স্থির আয়তনে, ওকে, স্থির আয়তনে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, তাহলে কি হলো স্থির আয়তন। ঠিক আছে, স্থির আয়তনে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের চাপ 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের যে চাপ থাকে যথাক্রমে উহার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের চাপের সূত্র। তো চাপের সূত্রে তাহলে ধ্রুবকগুলো কি কি? চাপের সূত্রে ধ্রুবক হচ্ছে, দেখো, প্রথমে হচ্ছে স্থির আয়তন, মানে যে চাপটা নেওয়া হবে তার আয়তনটাকে ধ্রুবক হতে হবে। আর কোনটা ধ্রুবক হতে হবে? এই দেখো, নির্দিষ্ট ভরে, মানে ওই যে গ্যাসটা নেওয়া হবে তার ভরটা যেন হচ্ছে নির্দিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে তোমরা চাপের সূত্রটা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আরেকবার বলে দিই। স্থির আয়তনে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হ্রাসের জন্য নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের চাপ 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের যে চাপ থাকে যথাক্রমে উহার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ওকে, এবার দেখো এর ব্যাখ্যাটা কিরকম। ব্যাখ্যা বা তোমরা বলতে পারো গাণিতিক রূপ। ঠিক আছে, যদি পরীক্ষায় পড়ে সেটাকে ব্যাখ্যা বলতে পারো বা গাণিতিক রূপও বলতে পারো। কিরকম? আচ্ছা দেখো, ধরে নাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ধরে নাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ হচ্ছে কত? P0। ওকে, ধরে নাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ হচ্ছে P0, P এখানে নিচে 0। ঠিক আছে, এবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, ঠিক আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের চাপ কতটা বাড়ে? গ্যাসের চাপ বৃদ্ধি কত হবে? দেখো, এটা বৃদ্ধিও হতে পারে, হ্রাসও হতে পারে। যদি এখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস থাকে তাহলে গ্যাসের চাপ তখন হ্রাস লিখবে। তাহলে কত বৃদ্ধি পাবে না, এর 1/273। তার মানে আমরা লিখবো P0 × 1/273। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ কত হবে? এটা তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি এতটা হচ্ছে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ হবে P0 + P0/273। ওকে, এখান থেকে P0 কমন নিয়ে নিলে 1 + 1/273। ঠিক আছে, এই যে এটা হয়। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের চাপ হচ্ছে P0 × 1 + 1/273। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের চাপ কত হবে? সিম্পল P0 × 1 + T/273। ওকে, 273, P0 × 1 + T/273। এটাকে যদি আরেকটু ভাবে লেখা যায়, এটাকে আমরা এইভাবে লিখতে পারি P0 × 273 + T/273। ওকে, আচ্ছা, এবার আমি উপরের পোরশনটা একটু মুছছি। ঠিক আছে, এখানটায় যাতে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়। এবার দেখো, তাহলে আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে গ্যাসের চাপটা পেলাম সেটাকে আমি এরকম PT লিখছি নিচে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি কি, PT সমান, দেখো এখানে P0 × T + 273, এটা তোমাদের আগের দিন করেছিলাম যে T + 273 = ক্যাপিটাল T। এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে আর এটা হচ্ছে কেলভিন স্কেলে। ঠিক আছে, বা পরম স্কেলে। তাহলে PT ইকুয়ালটা আমাদের কত হয়ে যাবে? P0 × হচ্ছে T বাই হচ্ছে কত? 273। ঠিক আছে, বা এটা এইভাবেও রাখতে পারো যে P0 = 273 + T বা হচ্ছে 273। ঠিক আছে, তাহলে এইটা। এবার দেখো, এখান থেকে আমরা একটা জিনিস কনক্লুশনে আসতে পারি। কি কনক্লুশনে আসতে পারি? দেখো, সেটা হচ্ছে, ধরো আমি এইভাবে বললাম যে T1 সেন্টিগ্রেড, T1 কেলভিন তাপমাত্রায় গ্যাসের চাপ হচ্ছে P1। তাহলে P1 সমান আমি লিখবো কত? P0 × T1/273। আচ্ছা, T2 কেলভিন তাপমাত্রায় গ্যাসের চাপ যদি P2 হয়, P2 সমান কত লিখবো আমি? P0 T2/273। ঠিক আছে, এবার কি করব? এবার আমি এখানে P1/P2 করব। P1/P2, তাহলে P0 কেটে যাবে, এখানে আসবে কত? T1/T2। এখান থেকে তুমি কি বলতে পারো যে P1 or P1/T1 সমান কত? P2/T2। বা এখান থেকে তুমি আরো একটা জিনিস বলতে পারো কি, ওই ইকুয়েশনটা থেকে, এটা আমি মুছছি। ঠিক আছে,
ওই ইকুয়েশনটাতে তুমি এটাও বলতে পারো যে গ্যাসের চাপ প্রপোর্শনাল টু হচ্ছে টেম্পারেচার টি। তাহলে দেখো, তাহলে এই পর্যন্ত তোমাদের কিন্তু ওই ব্যাখ্যা বা গাণিতিক রূপ লিখতে হলে এই পর্যন্ত লিখতে হবে। এবার এই যে ফাইনাল আমি যে অ্যান্সারটা পেলাম, ঠিক আছে, ফাইনাল অ্যান্সারটা পেলাম, এটাকে যখন তুমি লিখবে তখন কিভাবে লিখবে? নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট ভরে, শুনে নাও, নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের পরম স্কেলে তাপমাত্রার সাথে সমানুপাতিক হয়, পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক হয়, ঠিক আছে, বা পরম স্কেলে তাপমাত্রার সাথে সমানুপাতিক হয়। আর এটা কে বলেছিল? এটা বলেছিল গেইল-উসাক। তার জন্য এটাকে অনেক সময় গেইল-উসাকের চাপের সূত্র বলা হয়, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো গেইল-উসাকের চাপের সূত্র পুরো ব্যাপারটা। আচ্ছা, আর একটা জিনিস এখান থেকে তোমরা দেখে নাও, ধরো কিরকম, ধরো আমি এরকম বলছি যে আমরা দেখলাম পি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের চাপ যদি পিটি হয়, তাহলে পিটি সমান P0 × 1 + T/273, এটা আমি পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, যদি -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলি, তাহলে -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ এখানে হবে P of -T লিখবো ইকুয়াল টু P0 × 1 - T/273 হবে, ঠিক আছে। এবার এখন তোমাদের যদি বলি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে, পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে, বা পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রায় গ্যাসের চাপ তাহলে কি হবে? তাহলে P of -273 ইকুয়াল টু হয়ে যাবে P0 × 1 - এটা হবে, দেখো -273, তো টি এর জায়গায় আমি শুধু 273 লিখবো, কারণ আমি অলরেডি এখানে মাইনাস বসিয়ে দিয়েছি। তাহলে এখানে হবে 273/273, ঠিক আছে। তাহলে কত হবে? 273/273 কেটে গিয়ে 1 হয়ে যাবে, হয়ে যাবে P0 × 1 - 1, মানে P0 × 0, তার মানে হচ্ছে 0, ঠিক আছে। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ কত হয়ে যাচ্ছে? গ্যাসের চাপ কিন্তু হয়ে যায় 0। তোমরা এটা আগের ক্লাসে দেখেছো ওই চার্লসের সূত্রে, যে পরম শূন্য উষ্ণতাতে কিন্তু গ্যাসের আয়তনও শূন্য হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ কত হয়। তাহলে পরম শূন্য উষ্ণতায় -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন, ঠিক আছে। এটা তো তোমরা জানো যে টি ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে, আমরা যদি টি ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি, তাহলে 273 + T করি, ঠিক আছে। তাহলে আমাকে যদি পরম শূন্য উষ্ণতা মানে 0 কেলভিন করতে হয়, তাহলে এখানে টি এর ভ্যালু কিন্তু -273 বসালে তবেই কিন্তু আমরা 0 পাবো, ঠিক আছে। তাহলে এটা আমাদের হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ, এবং এটা বললাম যে পরম শূন্য উষ্ণতায় ওর কত গ্যাসের চাপ কত হয়, ওকে। পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ 0 হয়। এবার তোমরা একটু দেখে নাও যে এই চার্লসের সূত্রে এই যে চাপের সূত্র আছে, এই চাপের সূত্রে কিছু গ্রাফ আছে, দুটো গ্রাফ আছে, ওই গ্রাফ দুটো একটু জাস্ট দেখে নাও। তো দেখো, এখানে চাপের সূত্রের একটা গ্রাফ আছে P ভার্সেস T, এটা হচ্ছে কেলভিন স্কেলে, ঠিক আছে, কেলভিন। আর একটা আছে P ভার্সেস স্মল t, এটা হচ্ছে সেন্টিগ্রেড, ঠিক আছে, এটা মনে রাখবে, সেন্টিগ্রেড স্কেল, ঠিক আছে। তো দেখো, যখন P ভার্সেস ক্যাপিটাল T গ্রাফটা হবে তখন কেমন হবে? মূল বিন্দু আমি সরলরেখা হবে, কিন্তু এইখানটা তোমরা ছেড়ে রাখবে, কেন? কারণ এই জায়গাটায় কিন্তু গ্যাস থাকে না 0 কেলভিনে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, আর এটা হচ্ছে P ভার্সেস স্মল t, এই গ্রাফটা কেমন হয়? এই গ্রাফটা এই ফর্মুলাটা হয়। এবার এখানে -273 থেকে তোমরা স্টার্ট করবে, -273 থেকে গ্রাফটা স্টার্ট করবে, কিন্তু এখানে ডট 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 করে যাবে। তারপর এখান থেকে যখন আসবে তখন লাইনটা তোমরা টানবে, ঠিক আছে। এই দুটো গ্রাফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটো গ্রাফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কি হলো? তাহলে আমাদের চাপের সূত্রটা যে ছিল, সেই চাপের সূত্রে দুটো আমরা দেখে নিতে পারলাম, ঠিক আছে, ওকে। এরপর আমরা একটা চাপের সূত্র থেকে একটা অঙ্ক করে নিই। তো দেখো, এখানে একটা নিউমেরিক্যাল দেওয়া আছে, আমি নিউমেরিক্যালটা যা শর্টে লিখেছি কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা গ্যাসের চাপ দিয়ে দেওয়া আছে 2 atm, ঠিক আছে। গ্যাসের ভর আর হচ্ছে আয়তন যদি ধ্রুবক হয়, তাহলে 57 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ কত হবে? দেখো, তাহলে এখানে ভর আর আয়তন হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা লিখবো কি P proportional to T। এটা মানে কি? এটা মানে হচ্ছে P1/T1 সমান হচ্ছে P2/T2, বা এটাকে এইভাবে বলতে পারো যে P proportional to T, এটা তো কনস্ট্যান্ট, তার মানে P/T ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, এটাও তোমরা বলতে পারো, ঠিক আছে, বা ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখানে P1/T1 সমান P2/T2। এবার P1 টা দেওয়া আছে আমাদের 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে 2। এবার T1 টা দেখো, এটা সেন্টিগ্রেডে আছে, তাহলে T1 সমান হবে 27 + 273, ওকে।
তাহলে এটা যেটা হবে এত কেলভিন, এখানে বসাবো 27 প্লাস 273, আর এখানে ইকুয়াল টু P2 টা আমাদের বের করতে হবে, আর T2 টা কত দেওয়া আছে, T2 টা আমাদের হচ্ছে 57 প্লাস হচ্ছে 273, ঠিক আছে। তাহলে এটা হবে 57 প্লাস হচ্ছে 273, ওকে। তাহলে এটা তোমরা এবার এখান থেকে ক্যালকুলেশন করে P2 টা তোমরা বের করবে, ঠিক আছে। নিজেরা এটা ক্যালকুলেশন করো, এটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা এটা জানাবে উত্তরটা কত হলো, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু চাপের সূত্র থেকে নিউমেরিক্যালস গুলো করতে পারি, ওকে। চলো নেক্সট, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প, ঠিক আছে। তো এবার দেখো অ্যাভোগাড্রোর প্রকল্পটা কি, আগে বুঝে নাও ব্যাপারটা কি। বলছে সমচাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসীয় পদার্থের মধ্যে অণুর সংখ্যা সর্বদাই সমান। কি রকম? ধরো এখানে একটা গ্যাস আছে, এটা গ্যাস এ, এটা একটা আছে গ্যাস বি, আর এটা একটা গ্যাস সি আছে, ঠিক আছে। এটা যা চাপ আছে এটারও, এই গ্যাসটাও সেম চাপ আছে, এই গ্যাসটারও চাপ সেম। এ যে তাপমাত্রায় আছে এও সেম তাপমাত্রায় আছে, এও সেম তাপমাত্রায় আছে, ঠিক আছে। এর যা আয়তন এরও তাই আয়তন, এরও তাই আয়তন, ঠিক আছে। এরকম তিনটে গ্যাসীয় পদার্থ আছে এ বি সি, ঠিক আছে। এবার কি হচ্ছে, যদি এই কন্ডিশন গুলো স্যাটিসফাই হয়, মানে তিনটে গ্যাসেই যদি একই তাপমাত্রায় থাকে, একই চাপে থাকে এবং একই প্রেসারে থাকে, মানে একই চাপ, একই তাপ এবং একই আয়তন যদি থাকে, তাহলে প্রত্যেকটা গ্যাসে অণুর সংখ্যা সমান। মানে এই গ্যাসটাতেও যদি n নাম্বার অণু থাকে, এই গ্যাসেও n থাকবে, এই গ্যাসেও n থাকবে, ঠিক আছে। তাহলে কি বলছি, সমচাপ সম তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসীয় পদার্থের মধ্যে অণুর সংখ্যা সর্বদাই সমান। মানে ধরো এটা তুমি একটা সার্টেন কিছু একটা ভলিউম আর চাপ নিয়ে নিছো, আর সার্টেন টেম্পারেচার নিয়ে নিছো, তো এই গ্যাসটাতে যতগুলো অণু থাকবে এখানেও ততগুলো থাকবে, এখানেও ততগুলো থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর প্রকল্প, ঠিক আছে। আচ্ছা মুভিং ফরওয়ার্ড, এবার এখান থেকে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, নামটা মনে রাখবে, এটা কিন্তু 1 মার্কের কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, ওকে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, তো দেখো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার যদি এই কন্ডিশন থাকে, তাহলে 1 মোল, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, ঠিক আছে, যে কোনো গ্যাসের আয়তন হয় কত, 22.4 লিটার। এটা কিন্তু মনে রাখবে। এখানে মোলটা কি আমি আসছি আস্তে আস্তে। তো এসটিপি তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে যে এই 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এবার এই কন্ডিশনে মানে এসটিপি তে 1 মোল গ্যাস, বা তুমি বলতে পারো 22.4 লিটার যে কোনো গ্যাসে যে অণু থাকে, যে কোনো গ্যাসে অণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এত সংখ্যক অণু থাকে, ঠিক আছে। তাহলে কি বলবে, এসটিপি তে 1 মোল বা 22.4 লিটার যে কোনো গ্যাসে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু থাকে। এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। অ্যাভোগাড্রো সংখ্যা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এখন তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে CO2 এর কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, CO2, এই কার্বন ডাই অক্সাইডের আমাদের যদি আমাদের কার্বন ডাই অক্সাইড 1 মোল নেওয়া হয়, ঠিক আছে, 1 মোল। আচ্ছা 1 মোল কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? দেখো 1 মোল কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, এটা আমি আবার ডিটেইলসে পড়াবো, তাও একটু বলে রাখি। আণবিক ভর কি করে বের করা হয়, মানে এই অণুটা টোটাল ভর কত। দেখো কার্বনের কত হয়, কার্বনের হয় 12 আর অক্সিজেনের হয় 16, কিন্তু যেহেতু দুটো অক্সিজেন আছে তাহলে 16 ইন্টু 2, তার মানে 32 প্লাস হচ্ছে 12 মানে 44, ঠিক আছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের আমাদের আণবিক ভর কত হচ্ছে 44, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি যে 44 গ্রাম, তাহলে বলতে পারি আমরা কি যে 44 গ্রাম CO2 তে, CO2 এর আয়তন কত, 22.4 লিটার এসটিপি তে, বারবার মনে রাখবে কি এসটিপি তে। আর এর মধ্যে কতগুলো অণু আছে না 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখন তোমাদের কিরকম কোশ্চেন দেবে,
বলবে তাহলে 22 গ্রাম CO2 তে 22 গ্রাম CO2 তে কতগুলো অণু আছে বের করো। তাহলে দেখো 44 গ্রাম CO2 তে যদি এত অণু থাকে তাহলে 22 গ্রামে হবে এটা বাই 2, কারণ এই 44 গ্রামে যদি এতটা থাকে তাহলে 22 গ্রামে হবে ওটা বাই 2, মানে 6.023 ইনটু 10⁻23 বাই হচ্ছে 2, ঠিক আছে, বাই হচ্ছে 2, ঠিক আছে। বা এরকম যদি এরকম বলতে পারে যে 22.4 লিটারে, যদি বললো যে এরকম দিল এসটিপি তে 22.4 লিটারে আমাদের এতগুলো অণু আছে, তাহলে এসটিপি তে 11.2 লিটারে 2 লিটার CO2 তে কতগুলো অণু আছে সেম, ঠিক আছে। তাহলে 22 গ্রাম CO2 তে অণুর সংখ্যা আছে 6.03 × 10⁻23/2, আর 11.2 লিটারেও কিন্তু 2 লিটার আয়তনে এসটিপি তে এত আয়তনে আমাদের অণুর সংখ্যা থাকবে এতটা, ঠিক আছে। চলো নেক্সট, এবার অ্যাভোগাড্রোর সূত্র। তো এবার দেখো অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে। আগেরটা কিন্তু ছিল অ্যাভোগাড্রোর প্রকল্প, আর এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। সূত্রটা কি বলছে দেখো, স্থির উষ্ণতা ও চাপে, স্থির উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের, এখানে যেটা লিখতে পারো বা কোনো গ্যাসেরও লিখতে পারো, যে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সাথে সমানুপাতিক হয়, ঠিক আছে। তো ধরে নাও কিরকম, যে ধরো কোন একটা গ্যাসের আয়তন হচ্ছে ভি, এবং এই ভি আয়তনে গ্যাসটার মোল সংখ্যা হচ্ছে এন, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, যদি উষ্ণতা এবং চাপ স্থির থাকে, মানে চাপ আর উষ্ণতা, এখানে উষ্ণতা আর চাপ যদি স্থির থাকে তাহলে আমরা বলতে পারি কি ভি প্রপোর্শনাল টু এন, ঠিক আছে। এটাই হচ্ছে ওর গাণিতিক ব্যাখ্যা, ঠিক আছে, ব্যাখ্যা বা গাণিতিক রূপ, ঠিক আছে। তাহলে ভি সমান আমরা কি বলবো, কে ইন্টু এন, কেটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এটাকে যদি গ্রাফে দেখাতে যাই, এদিকে যদি আমাদের এন হয় আর এদিকে যদি ভি হয়, তাহলে এটা কিরকম হবে, এরকম স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে স্ট্রেট লাইন, কেন, কারণ এখানে ওয়াই সমান এমএক্স, এই যে ওয়াই সমান এমএক্স হচ্ছে যে কোনো একটা সরলরেখার ইকুয়েশন, ঠিক আছে। ওয়াই সমান এমএক্স হচ্ছে যে কোনো একটা সরলরেখার ইকুয়েশন। তো এখানে তুমি ওয়াইটাকে ভি ধরতে পারো, এক্সটাকে এন ধরতে পারো, তাহলে কেটাকে বলা হয় নতি, ঠিক আছে, কেটাকে বলা হয় নতি, আর এটা মূল বিন্দুগামী হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র, ওকে। তাহলে সূত্রটা কি, উষ্ণতা, স্থির উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সাথে সমানুপাতিক হয়। তো দেখো এবার গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, ঠিক আছে। সূত্রটাকে জেনে নাও, আমি সব ডিটেলসে বলছি। বলছে স্থির চাপ ও উষ্ণতায়, ঠিক আছে। তাহলে কি কি স্থির আছে, স্থির চাপ ও উষ্ণতায় দুই বা ততোধিক গ্যাসের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া হয়, ওকে, তখন বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তন যদি সরল অনুপাতে থাকে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয়, তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তনও বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তনের সাথে সরল অনুপাতে থাকে, ঠিক আছে। একটু বড়, তো এটা একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে বলি, ঠিক আছে। কিরকম, ধরো এখানে আমাদের একটা গ্যাস আছে এ, ঠিক আছে, আর একটা গ্যাস আছে বি, ঠিক আছে। এরা দুজন রাসায়নিক বিক্রিয়া করছে, ঠিক আছে। এবার রাসায়নিক বিক্রিয়া যখন করবে তখন একটা জিনিস মনে রাখবে, এই দুটো গ্যাসের কিন্তু চাপ ও উষ্ণতা কিন্তু স্থির থাকতে হবে, ঠিক আছে। এবার এই দুটো গ্যাস, ধরো এই দুটো গ্যাসের আয়তন, এটা নিলাম 5 আর এটা নিলাম 7, ঠিক আছে। 5 আর 7 এটা আয়তন কিন্তু, ঠিক আছে। তাহলে এই আয়তনটা কেমন অনুপাতে আছে, এই আয়তনটা আছে সরল অনুপাতে, সরল অনুপাতে মানে ভগ্নাংশ থাকবে না, ঠিক আছে। এদেরকে বলা হয় বিক্রিয়াকারী গ্যাস। এবার এরা বিক্রিয়া করে দুটো গ্যাসীয় পদার্থ উৎপন্ন করছে, ঠিক আছে, দুটো গ্যাসীয় পদার্থ উৎপন্ন করছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি। তখনও কিন্তু চাপ উষ্ণতা স্থির আছে। তো ধরে নাও এই দুটো যদি গ্যাসীয় পদার্থ উৎপন্ন করে, এইগুলোকে বলা হয় বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ, এই যে বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ। এবার এই গ্যাস দুটোর আয়তন, ধরে নাও এই গ্যাস দুটোর আয়তন আছে 9 আর এটার হচ্ছে 11, এগুলো হচ্ছে আয়তন, ঠিক আছে। তাহলে কি বলছে, এই সূত্রটা কি বলছে, যে এরা তো সরল অনুপাতে থাকবেই, তার সাথে কি হবে, এই বিক্রিয়ার উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে এরাও কিন্তু সরল অনুপাতেই থাকবে, এই যে, ঠিক আছে। যেমন একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বলি, সেরকম যেমন ধরো হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস এরা উৎপন্ন করে H2O গ্যাস তৈরি করলো, ঠিক আছে, মানে জলীয় বাষ্প যেটাকে আমরা বলি, ঠিক আছে। এবার এখানে আমাদের কি করতে হয়, দু আয়তন আমাদের হাইড্রোজেন নিতে হয়, এক আয়তন অক্সিজেন, আর হচ্ছে এখানে আমাদের হচ্ছে দু আয়তন আমাদের গ্যাসীয় পদার্থ উৎপন্ন হচ্ছে, যে গ্যাসীয় পদার্থটা হচ্ছে জলীয় বাষ্প। তাহলে দেখো এখন এরা হচ্ছে বিক্রিয়াকারী পদার্থ আর এরা হচ্ছে বিক্রিয়ার পরে উৎপন্ন পদার্থ, ঠিক আছে। তো তাহলে এখানে এদের অনুপাতটা কত হবে আয়তনের, এই যে 2:1:2 হচ্ছে 2,
এইটাকেই বলছে গেল-লেসাগের গ্যাস আয়তন সূত্র। তাহলে সূত্রটা কি আরেকবার দেখে নাও। স্থির চাপ ও উষ্ণতায়, ঠিক আছে, দুই বা ততোধিক গ্যাস যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে। ঠিক আছে, এক নম্বর হলো মানে এই দুটোর আয়তন হচ্ছে সরল অনুপাতে থাকবে। ঠিক আছে, আর বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয়, এই দুটো বিক্রিয়া করে তার ফলে উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয়, তাহলে এই গ্যাসগুলির আয়তন বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তনের সাথে সরল অনুপাতে থাকে। দেখো সরল অনুপাতে সবাই আছে। ঠিক আছে, তো এটাই আমাদের হলো গেল-লেসাগের গ্যাস আয়তন সূত্র। তোমাদেরকে একটা বাড়িতে কাজ দিচ্ছি, ছোট্ট কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা ওই অ্যাভোগাড্রোর প্রকল্প, ঠিক আছে, যে অ্যাভোগাড্রোর প্রকল্প আছে, এই প্রকল্পটা তোমরা এই অ্যাভোগাড্রোর যে প্রকল্প আছে, ঠিক আছে, এই অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে আমাদের গেল-লেসাগের গ্যাস আয়তন সূত্র প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, তাহলে বাড়ির কাজ কি হলো, অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে গেল-লেসাগের গ্যাস আয়তন সূত্র প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন আছে যেটা হচ্ছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু কেন। ঠিক আছে, শুষ্ক বায়ু অপেক্ষা, ঠিক আছে, কোশ্চেনটা তোমরা লিখো, আমি আর লিখছি না। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু কেন হয়? শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু কেন হয়? শুষ্ক বায়ু মানে এমনি সিম্পল, মানে শুষ্ক বায়ু মানে যেটা শুষ্ক, আর আর্দ্র বায়ু মানে যেটা ভিজে ভিজে। তো শুষ্ক বায়ু থেকে আর্দ্র বায়ু কেন লঘু? ঠিক আছে, কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো নেক্সট। তো দেখো এখানে তিনটে সংজ্ঞা আমি লিখেছি। একটা হচ্ছে মোলার আয়তন, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে মোলার ভর বা আণবিক ভর, আর 3 নম্বর হচ্ছে মোল সংখ্যা। এই তিনটে ব্যাপারে একটু তোমাদের জানতে হবে ক্লিয়ার ভাবে। কি, প্রথমে মোলার আয়তন কি? নির্দিষ্ট উষ্ণতা চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল অণুর আয়তনকে বলা হয় মোলার আয়তন। ঠিক আছে, তাহলে মোলার আয়তন কি? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, এটা কিন্তু অবশ্যই দরকার, নির্দিষ্ট উষ্ণতা চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল অণুর আয়তনকে বলা হয় মোলার আয়তন। একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল আয়তনের, যে কোনো গ্যাসের 1 মোল অণুর, যে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন কত হয়? 1 মোল অণুর আয়তন, যে আয়তনটাকে আমরা বলি মোলার আয়তন। ঠিক আছে, মোলার আয়তন কত হয়? মোলার আয়তন হয় 22.4 লিটার। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এসটিপিতে যে কোনো, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, 1 মোল অণুর মোলার আয়তন হলো 22.4 লিটার। আচ্ছা, মোলার ভর বা আণবিক ভর কি? নির্দিষ্ট উষ্ণতা চাপে 1 মোল অণুর, যে 1 মোল অণুর পরিমাণে যে কোনো গ্যাসের যে ভর হয়, সেই গ্যাসের ভরটাকেই বলা হচ্ছে মোলার ভর বা আণবিক ভর। কিরকম? ধরো আমি বলছি যে CO2 কার্বন ডাইঅক্সাইড, এর মোলার ভর বা আণবিক ভর কত? ঠিক আছে, দেখো এর মোলার ভর বা আণবিক ভর বের করতে হলে কার্বনের হচ্ছে কত? কার্বনের হচ্ছে 12। ঠিক আছে, আর অক্সিজেনের কত হয়? 16। একটা অক্সিজেন হচ্ছে 16, তাহলে 16 × 2, ঠিক আছে, এটা হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলা হয় যে কার্বন ডাইঅক্সাইডে CO2 এর মোলার ভর বা আণবিক ভর কত, সেটা হচ্ছে 44 গ্রাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে যে বলো তো, এটা তোমরা বাড়িতে করবে, NO2, ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর মোলার ভর কত? ঠিক আছে, একটা সিরিজ আছে, ওটা মনে রাখবে। হাইড্রোজেন এর মোলার ভর কত হয়? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, তো এটা তোমরা অবশ্যই করবে। আচ্ছা, এরপর একটা আছে মোল সংখ্যা। এই মোল সংখ্যা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। মোল সংখ্যাকে আমরা N দিয়ে রিপ্রেজেন্ট করি, N দিয়ে। এটার সংজ্ঞাটা কি? সেটা হচ্ছে গ্যাসের ভর বাই হচ্ছে ওই গ্যাসটার আণবিক ভর। ঠিক আছে, মোল সংখ্যার সংজ্ঞা হচ্ছে কি না, গ্যাসের ভর বাই হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর। একটা উদাহরণ সাহায্যে তোমাদেরকে সিম্পল বলি, দেখো তোমাদের খুব ইজি হয়ে যাবে। দেখো তোমরা একটু আগে দেখলে যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হয়? কার্বন ডাইঅক্সাইডের CO2 এর আণবিক ভর হয় 44। ঠিক আছে, আণবিক ভর হয় 44। ঠিক আছে, এবার আমি যদি বলি তোমাকে 22 গ্রাম, এটা 24 গ্রাম, 22 গ্রাম আমাদের CO2 আছে, তাহলে ওর মোল সংখ্যা কত? মানে তোমাকে জিজ্ঞাসা করা আছে যে 22 গ্রাম CO2 এর মোল সংখ্যা কত। তাহলে দেখো মোল সংখ্যা সংজ্ঞাটা হচ্ছে গ্যাসের ভর, তো আমাদের এখানে দেয়া আছে, এখানে ডাব্লিউটা দেয়া আছে 22 গ্রাম। ঠিক আছে, আর নিচে কি আছে? গ্যাসের আণবিক ভর। আণবিক ভর কত হয়? কার্বন ডাইঅক্সাইড 44, তার মানে হচ্ছে 22/44, মানে কত হবে? হাফ মোল।
মানে এখানে n এর ভ্যালুটা হবে কত, হাফ। ঠিক আছে, সাইমেন্টাসলি যদি তোমাকে ধরো এরকম জিজ্ঞাসা করা হয় যে তার মানে এটা মুছছি, ঠিক আছে, তার মানে একটা জিনিস খেয়াল রেখো যে 44 গ্রাম CO2 মানে কিন্তু হচ্ছে 1 মোল বা 1 মোল সংখ্যা। মানে তার যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এত গ্রাম CO2 এর মোল সংখ্যা কত, এর মোল সংখ্যা হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি হয় কত, 44/44 হবে, কারণ এখানে 44 গ্রামই দেওয়া আছে আর এর আণবিক ভরই 44, মানে এটা মোল সংখ্যা, n এর ভ্যালু হচ্ছে কত, 1। ঠিক আছে, এটা কিন্তু বারবার মনে রাখবে। আচ্ছা ধরো আমি তোমাদের দিয়েছি এরকম যে হ্যাঁ, যে ধরো 32 মানে 64 গ্রাম অক্সিজেন মানে কত মোল, এটা কোশ্চেনে দেওয়া আছে, মানে এর মোল সংখ্যা কত। ঠিক আছে, বা কত মোল, n এর নাম্বারটা কত। দেখো অক্সিজেনের আমাদের আণবিক ভর কত হয়, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16 × 2, একটা অক্সিজেনের হচ্ছে 16 আর দুটোর জন্য 16 × 2 মানে 32 গ্রাম। এবারে আমাদের দিয়েছে কত, 64 গ্রাম O2, তাহলে n সমান কত হবে, 64 বাই হচ্ছে কত, 32 মানে হচ্ছে 2। তাহলে তার মানে কি, মানে যদি বলা হয় যে 64 গ্রাম O2 মানে কত মোল সংখ্যা হচ্ছে, মোল সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা করতে পারবে, বাড়িতে একটু করবে কিছু কোশ্চেন। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো মিথেন CH4, ঠিক আছে, এর প্রথমে তোমরা আণবিক ভর বের করবে। ঠিক আছে, আণবিক ভর খুবই ইজি, কার্বনের 12 হয় আর হাইড্রোজেনের হচ্ছে 1, চারটে হাইড্রোজেন হচ্ছে 4 × 1। ঠিক আছে, তাহলে 12 + 4 × 1 মানে 16। তাহলে তোমাকে এবার এটা আণবিক ভরটা বার করবে, তোমাকে বলবে যে 36 গ্রাম CH4 এর মোল সংখ্যা কত, কোশ্চেনটা এটা। ঠিক আছে, 36 গ্রাম CH4 এর মোল সংখ্যা কত। ঠিক আছে, তাহলে তোমাদের মোল সংখ্যা সম্পর্কে মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়েছে, ধারণা হয়েছে। ঠিক আছে, এরপর যেটা আমাদের আসবে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আদর্শ গ্যাস সমীকরণ। খুবই ইম্পর্টেন্ট, আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, তো দেখো এরপর যেটা আসছি সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, বা এটা পরীক্ষাতে এরকম আসতে পারে, বয়েল চার্লসের ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণও বলে। তো দেখো আমাদের গ্যাসের যে চারটে রাশি আছে, মানে গ্যাসের অবস্থা প্রকাশ করার জন্য আমাদের চারটে রাশি আছে, সেটা হচ্ছে গ্যাসের চাপ, ঠিক আছে, গ্যাসের তাপমাত্রা, ঠিক আছে, গ্যাসের এটা তাপমাত্রা হচ্ছে পরম তাপমাত্রা, ঠিক আছে, গ্যাসের আয়তন এবং হচ্ছে মোল সংখ্যা। ঠিক আছে, তো তোমাদের এখন কোশ্চেন আসতে পারে যে আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ বা বয়েল ও চার্লস অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে গঠিত সমীকরণ বলতে কি বোঝো। ঠিক আছে, তো তোমরা সংজ্ঞাটা একটু শুনে রাখো, সেটা কিভাবে লিখবে, যে বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে এই যে চারটি রাশি আছে, চাপ, তাপমাত্রা, আয়তন এবং মোল সংখ্যা, এদের দ্বারা গঠিত যে সমীকরণ হয় সেই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। বোঝা গেল কি, গ্যাসের চাপ, তাপমাত্রা, আয়তন এবং মোল সংখ্যা দ্বারা বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে যে সমীকরণ গঠিত হয় সেই সমীকরণকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। একদম ইজি। এবার এটার ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট। ব্যাখ্যাটা কিভাবে করবে, দেখো আমাদের প্রথমে বয়েলের সূত্র করতে হবে। বয়েলের সূত্র আমরা কি পেয়েছিলাম, V = 1/P। ঠিক আছে, যখন হচ্ছে কি তাপমাত্রা আর ভর হচ্ছে ধ্রুবক, এগুলো কিন্তু পাশে লিখতে হবে, যখন তাপমাত্রা আর ভর হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড হচ্ছে এখানে লিখতে হবে কিন্তু বয়েলের সূত্র। 2 নম্বর হচ্ছে চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছি কি V = T, যখন চাপ আর হচ্ছে আমাদের ভর হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, আর অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা কি পেয়েছি, V = N। ঠিক আছে, যখন গ্যাসের আয়তন আর হচ্ছে ভর ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই তিনটে তোমরা পেয়েছো। ঠিক আছে, গ্যাসের আয়তন এবং হচ্ছে ভর ধ্রুবক। আচ্ছা একটু একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এটা তোমরা m না লিখে এখানে মোল সংখ্যা লিখবে। ঠিক আছে, এটা মোল সংখ্যা লিখবে, তাহলে ভালো হবে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে এখানটায় যেহেতু এই অ্যাভোগাড্রোর সূত্র তো আয়তনের সাথেই, তাহলে এখানে হচ্ছে তাপমাত্রাটা ধ্রুবক। ঠিক আছে,
তাহলে আমাদের বয়েলের সূত্রে কি ভি প্রপোর্শনাল টু পি যখন টি আর এন ধ্রুবক, ভি প্রপোর্শনাল টু টি যখন পি আর এন ধ্রুবক, ঠিক আছে, আর ভি প্রপোর্শনাল টু এন যখন টি আর সরি এটা হচ্ছে টি আর হচ্ছে সরি টি আর পি স্থির, এটাই টি তাপমাত্রা আর চাপ সমান, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা বয়েলের সূত্র থেকে কি পেলাম, ভি প্রপোর্শনাল টু 1/p যখন টি আর এন স্থির, এটা পেলাম ভি প্রপোর্শনাল টু টি যখন পি আর এন স্থির, আর এটা পেয়েছি ভি প্রপোর্শনাল টু এন যখন টি আর পি স্থির। তো এই তিনটেকে যখন একসাথে লেখা হয় তাহলে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু এন ইনটু টি বাই পি, ঠিক আছে, বুঝা গেল। এই দিকটা হচ্ছে এগুলো সরল ভেদ আছে আর এটাকে বলা হয় যৌগিক ভেদ। তাহলে এখান থেকে ভি প্রপোর্শনাল টু, এই প্রপোর্শনালটাকে ওঠাতে গেলে একটা ইকুয়াল দিতে হয়, এই ইকুয়ালের সময় এখানে একটা কনস্ট্যান্ট লাগে, এই কনস্ট্যান্টটাই হচ্ছে আর, এই কনস্ট্যান্টটাই হচ্ছে আর দিয়ে পরে আমরা এখানে ইকুয়েশনটা কি পাই, পিভি সমান পেয়ে যাই আমরা কত, এন আর টি। এটাকেই বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, ঠিক আছে। তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি, বয়েলের সূত্র থেকে ভি প্রপোর্শনাল টু 1/p যখন টি আর এন স্থির, ভি প্রপোর্শনাল টু টি চার্লসের সূত্র থেকে পেয়েছি যখন পি আর এন স্থির, আর ভি প্রপোর্শনাল টু এন যখন টি আর পি স্থির। তাহলে ভি প্রপোর্শনাল টু এন টি বাই পি, তাহলে ভি প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে আর এন টি বাই পি, তাহলে পিভি সমান হয়ে যাচ্ছে এন আর টি, ঠিক আছে। আর এই যে আর পেলাম, এই যে আর, এই যে ধ্রুবকটা পেলাম, এটাকে বলা হয় গ্যাস ধ্রুবক, ঠিক আছে। এই আর এর নামটা কি বলা হয়, আর কে বলা হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক বা সিম্পল গ্যাস ধ্রুবকও বলতে পারো, ঠিক আছে। মোলার গ্যাস ধ্রুবক সবচেয়ে ভালো হচ্ছে, এটাকে বলবে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে। এই পুরোটাকেই বলা হচ্ছে একসাথে আমরা বলতে পারি কি আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে। এবার দেখো এখানে এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে আর এর একক, আর এর একক আর মাত্রা। এই যে আমরা যে মোলার গ্যাস ধ্রুবক পেয়েছি এর একক আর মাত্রা, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা থেকে অঙ্কও দেবে কিন্তু, হ্যাঁ। তো আর এর একক আর মাত্রাটা আমরা জেনে নিই, তারপরে ও এখান থেকে আমরা নিউমেরিক্যাল করব। আরেকটা জিনিস বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে এই যে আদর্শ গ্যাস বলছি, ঠিক আছে, আমাদের দু টাইপের গ্যাস হয়, একটা হচ্ছে আদর্শ গ্যাস, ঠিক আছে, আর একটা হচ্ছে বাস্তব গ্যাস। তো আমি এরপরে আমি এই দুটো সম্পর্কে আমি ডিটেলসে আরো ডিসকাস করব। সেটা দেখো কি না, যেসব গ্যাস পিভি সমান এনআরটি, বয়েল ও চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে সেইগুলোকে আদর্শ গ্যাস বলে, আর যেগুলো মেনে চলে না সেগুলোকে বাস্তব গ্যাস বলে, ঠিক আছে। মানে যেসব গ্যাস বয়েল, চার্লসের, অ্যাভোগাড্রো সূত্র সব মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়, কিন্তু যেসব গ্যাস এই সূত্রগুলো মেনে চলে না বা পিভি সমান এনআরটি, এটাই তো এদের কম্বিনেশন সূত্র, মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলে। রিয়েলিটিতে আমাদের কিন্তু আদর্শ গ্যাসের কোনো এক্সিস্টেন্স নেই, যা আছে সব বাস্তব গ্যাস, ঠিক আছে। রিয়েলিটিতে কিন্তু আদর্শ গ্যাসের কোনো এক্সিস্টেন্স নেই, যা আছে বাস্তব গ্যাস। চলো তাহলে এবার আর এর এককটা আমরা একটু দেখে নিই। তো দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যে আর এর মাত্রা কি। দেখো আর এর মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটা কিন্তু 1 মার্কের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এর মাত্রা। এবার এই মাত্রাটা আর কোন রাশির হয়, এই মাত্রাটা হয় শক্তিরও হয়, আবার হচ্ছে কার্যেরও হয়, ঠিক আছে। তাহলে তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিতে পারে আর এর মাত্রা কার মাত্রার সাথে ইকুয়াল হবে, এক শক্তি আর কার্য আর এর মাত্রাটা মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো আর এর একক কি কি হয়। দেখো আমরা এমনিতে জানি, দুটো জানি, তো একটা হচ্ছে সিজিএস আর এসআই, ঠিক আছে। তো আর এর এই সিজিএস এককে আর এর মান কত হয়। দেখো সিজিএস এককে মানে সিজিএস এককটা হয় আর এর জন্য আর্গ, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, ঠিক আছে। সিজিএস এককটা হচ্ছে আর এর আর্গ, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। আর সিজিএস এককে আর এর মান হয় কত, 8.314 ইনটু 10 টু দি পাওয়ার 7। কত হচ্ছে 8.314 ইনটু 10 টু দি পাওয়ার 7। এগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এসআই এককে আর এর এককটা হচ্ছে জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, ঠিক আছে। আর এসআই এককে আর এর মানটা হচ্ছে কত, 8.314, শুধু 8.314, ঠিক আছে। এটা এবার তোমাদের কি করতে হবে, তোমাদের বাড়িতে যে এই সিজিএস সিস্টেমে আর এর মানটা এত এলো কেন, এইটা তোমাদের করে দেখতে হবে, ঠিক আছে। এইগুলো সব হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যে এসআই সিস্টেমে আর এর মানটা এত এলো কেন, 8.314 জুল, কেলভিন, মোল ইনভার্স এলো কেন, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে, মানে এটা পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে। আরেকটা একক হয় যেটাকে আমরা বলি লিটার অ্যাটমসফিয়ার একক। তো লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর যে
লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর এককটা হয় লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স, আর ওই এককে আর এর মান হচ্ছে 0.082, ঠিক আছে। আরেকটা হয় যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক একক, ঠিক আছে। প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক একক সেটাই কত হয়, সেটা হচ্ছে সেটাই আর এর এককটা হয় ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স, আর সেটাই আর এর মানটা হয় 1.986, ঠিক আছে। প্রত্যেকটা এককে আর এর মান, এটা আর এর মান, এটা আর এর মান, এটা আর এর মান, এটা আর এর মান, প্রত্যেকটা এককে আর এর মান কেন এলো, ঠিক আছে, সেইগুলো কিন্তু তোমরা কিন্তু বাড়িতে করবে, ঠিক আছে। প্রত্যেকটা এককে আর এর মান কেন এলো সেটা কিন্তু তোমরা বাড়িতে করবে। আর প্রত্যেকটা আর এর একক, এই যেমন ধরো লিটার অ্যাটমসফিয়ারে এটা হচ্ছে, সিজিএস সিস্টেমে এটা হচ্ছে, এসআই সিস্টেমে এটা হচ্ছে, আর প্র্যাকটিক্যাল ইউনিটে এটা হচ্ছে, এগুলো কেন জানতে হবে, তাই তো? এটাও তো কোশ্চেন হতে পারে যে এতগুলো ইউনিট কেন জানতে হবে। কারণ যখন তোমরা অঙ্ক করবে মানে নিউমেরিক্যালস দেবে, ঠিক আছে, সেই নিউমেরিক্যালসে দেখতে হবে যে চাপ আয়তন এগুলোর একক কিসে দেয়া আছে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু সেই এককটা নিতে হবে, আর সেই অনুযায়ী তোমাকে আর এর মানটা বসাতে হবে, যেমন থাকবে সেই রকম তোমাকে বসাতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? আচ্ছা একটা আমি বলে দিই, এই যে সিজিএস সিস্টেমে আমরা ফর্মুলাটা কি জানি, পিভি সমান এনআরটি, ঠিক আছে। তাহলে আর সমান পিভি বাই কি হবে এন, সরি পিভি সমান এনআরটি, তাহলে আর সমান পিভি বাই এনটি হবে, পিভি বাই এনটি। তো এবার যখন আমি সিজিএস নেবো তখন চাপের মানটা কত হবে, 76 × 13.6 × 980 ডাইন পার সেমি স্কয়ার, ঠিক আছে, এটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, 76 × 13.6 × 980। আয়তন কত হবে, 22,400 সেমি কিউব। দেখো এগুলো কিন্তু সব সিজিএস, এটাও সিজিএস এটাও সিজিএস, ঠিক আছে। আর নাম্বার অফ মোলসটা 1 মোলের জন্য করি, আর টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে। এই ভ্যালুগুলো যখন তুমি এখানে পুট করবে, যখন এখানে পি এর ভ্যালুটা এটা পুট করবে, ভি এর ভ্যালু এটা পুট করবে, এন এর ভ্যালু এটা পুট করবে, টি এর ভ্যালু এটা পুট করবে, তখন আর এর ভ্যালু তোমরা এটা পাবে, ঠিক আছে। ওই জন্য সিজিএস এককে এটা বলা হয়। এসআই এককে কি হবে, এসআই এককে এই ডাইনটাকে প্রথমে নিউটনে করে নেবে, ঠিক আছে, আর এখানে এটা মিটার কি হবে, আর কেলভিনটা কেলভিনই থাকবে, মানে সবার ক্ষেত্রে একটা কমন, এই যে টেম্পারেচারটা সবার ক্ষেত্রে 273 এটা সবগুলোই থাকবে, ঠিক আছে। চলো মুভিং ফরওয়ার্ড টু দা নেক্সট টপিক এন্ড হুইচ ইজ নোন অ্যাজ আদর্শ গ্যাস সমীকরণ, পিভি সমান এনআরটি থেকে গ্যাসের আণবিক ভর নির্ণয়। তো দেখো আমাদের কোশ্চেনটা হচ্ছে যে পিভি সমান এনআরটি আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমাদের গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে হবে, ঠিক আছে, বা মোলার ভর। তো দেখো এখানে আমি লিখে রেখেছি যে যে গ্যাসটা নেওয়া হয়েছে তার মোলার ভর এম, যে গ্যাসটা নেওয়া হয়েছে তার চাপ পি, তার আয়তন হচ্ছে ভি, আর তাপমাত্রা হচ্ছে টি, ঠিক আছে। আর যে গ্যাসটা নেওয়া হয়েছে তার পরিমাণটা হচ্ছে ডাব্লু গ্রাম, ঠিক আছে, জাস্ট এমনি ডাব্লু গ্রাম নেওয়া হয়েছে। তো এখান থেকে আমাদের গ্যাসের আণবিক ভরটা নির্ণয় করতে হবে, মানে এমটা কত হয় সেটা আমাদের বের করতে হবে। কি করে করব, দেখো আমরা জানি যে যে কোনো গ্যাসের এই যে মোল সংখ্যা মানে কি হয়, মোল সংখ্যা মানে ওই গ্যাসটার পরিমাণ বাই হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর, ঠিক আছে। মোল সংখ্যা মানে হচ্ছে কি, ওই মোল সংখ্যা মানে হচ্ছে ওই গ্যাসের পরিমাণ বাই হচ্ছে আণবিক ভর, তাহলে বাস হয়ে গেল। এবার পিভি সমান এনআরটি, ঠিক আছে, এই যে এনটাই এই নাম্বারটা পুট করে দাও, তাহলে পিভি সমান হয়ে যাবে ডাব্লিউ বাই এম ইন্টু হচ্ছে আরটি, ঠিক আছে, আমাকে বের করতে হবে এম, তাহলে এম সমান কত হয়ে যাবে, ডাব্লিউ আরটি বাই হচ্ছে পিভি, সিম্পল। এই যে তাহলে এই ফর্মুলাটা থেকে আমরা কি বলতে পারি, এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি এম সমান ডাব্লিউ আরটি বাই হচ্ছে পিভি, ঠিক আছে। এবার দেখো যে গ্যাসটা নেওয়া হচ্ছে সেই গ্যাসের যদি চাপ আয়তন তাপমাত্রা কোন তাপমাত্রায় করা হচ্ছে সেটা যদি জানা থাকে, আর কত গ্রাম তোমার দেয়া আছে, তাহলে তুমি ইজিলি তুমি কিন্তু এটা করতে পারবে, ঠিক আছে। তো আমরা যে মোলার ভরগুলো বের করেছিলাম ওখানে এই যে প্রেসার আয়তন আর টেম্পারেচার এটাকে বলেছিলাম এসটিপি, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার এন্ড টেম্পারেচার, আর আয়তনটা নিয়েছিলাম 22.4 লিটার, ঠিক আছে। তো ওখান থেকে তোমরা এটা কিন্তু আণবিক ভরটা বের করে নিতে পারবে। তো মোটামুটি এতটা অবধি ইন্দ্রিয় গ্রাহ্য স্তরে যা ছিল গ্যাসের আচরণ সেটা এই পর্যন্ত কমপ্লিট হলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে the behavior of gas at molecular level, ঠিক আছে, গ্যাসের মলিকিউলার লেভেলে এবারে গ্যাসের আচরণ আমরা একটু পড়বো, ওকে, বা একটু জানবো সেটা সম্পর্কে একটু শিখবো। আচ্ছা একটা অঙ্ক করে নেওয়া যাক। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই যে পিভি সমান এনআরটি এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে থেকে যার কাছে যা বই আছে সেই বই থেকে কিন্তু অবশ্যই নিউমেরিক্যাল প্রবলেম প্র্যাকটিস করবে, গাণিতিক সমস্যা মানে গাণিতিক অঙ্ক তোমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করবে, যার কাছে যা বই আছে সেই বই থেকেই করবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই অঙ্কটা কি বলেছে, 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে, 752 মিলিমিটার চাপে 0.3
624 গ্রাম গ্যাসের আয়তন যদি 280 সিসি হয় তাহলে গ্যাসটির আণবিক ভর কত হবে? ঠিক আছে, দেখো তাহলে আমাদের টেম্পারেচার কত দেয়া আছে? 23 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের কিন্তু টেম্পারেচার এটা কেলভিন স্কেলে মেজার করা হয়, তাহলে 23 প্লাস 273 কেলভিন হলো। আচ্ছা, চাপ কি দেয়া আছে? চাপ আছে 752 মিলিমিটার চাপ দেয়া আছে, ঠিক আছে, মিলিমিটার এইচ জি, এটাকে বলা হয় পারদের চাপ। আচ্ছা, গ্যাসের আমাদের ফর্মুলাটা কি ছিল? পিভি সমান এন আর টি, তাই তো? আমাদের তারপরে ছিল পিভি ইকুয়াল টু এন মানে কত ছিল? এন মানে হচ্ছে এখানে হচ্ছে স্মল এম বা এটাকে ডাব্লিউ ধরে নি, ডাব্লিউ বাই হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু আর টি। এই ইকুয়েশনটাই আমাদের দেখো আমাদের বের করতে হবে এমটা কত। এখানে ডাব্লিউটা দেওয়া আছে, ডাব্লিউটা কত? 0.324 গ্রাম দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আর এর ভ্যালুটা আমি বলছি, আর কার ভ্যালু দেওয়া নেই, আর ভিটা দেওয়া আছে আমাদের হচ্ছে 280 সিসি, ঠিক আছে। আচ্ছা বলো তো এখানে কি কারেকশন হবে? এখানে কি কারেকশন হবে দেখো। আচ্ছা, এখানে যে আমাদের চাপটা আছে, চাপটা মিলিমিটার এইচজি আছে, এই মিলিমিটার এইচজিটাকে যদি আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হয়? অ্যাটমসফিয়ারিক প্রেসারে কনভার্ট করতে হলে আমাকে একে 760 দিয়ে আমাকে ডিভাইড করতে হয়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে নিউমেরিক্যাল করার সময়। যদি আমাদের মিলিমিটার এইচজি প্রেসার থাকে সেটাকে কত দিয়ে ডিভাইড করতে হয়? 760 দিয়ে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এই যে 280 সিসি আছে, 280 সিসি এটা যদি লিটারে করা হয় তাহলে লিটারে করলে এটা কত হবে? 280 সিসিটাকে আমরা যদি লিটারে করি, 1 লিটার মানে কত সিসি? 1000। তাহলে এখানে যদি 280 সিসি মানে কত হবে? 280 বাই হচ্ছে 1000, তাহলে কত হয়? 0.28 লিটার, ঠিক আছে। মানে এটা মনে রাখবে 1 লিটার সমান হচ্ছে 1000 সিসি, ঠিক আছে। তাহলে আমাদের 1000 সিসি সমান যদি 1 লিটার হয়, ঠিক আছে, তাহলে 1 সিসি সমান হচ্ছে 1/1000 লিটার। আর এখানে 280 সিসি মানে হচ্ছে 280 বাই হচ্ছে 1000, ঠিক আছে, এত লিটার। তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের টেম্পারেচারটা কেলভিনে আছে, এখানে চাপটা আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে, ঠিক আছে, এখানে ইয়েটা গ্রামে আছে আর লিটারে আছে। এবার দেখো এই আর এর মানটা কত হবে তোমরা খাতায় অবশ্যই কিন্তু নোট করবে, ঠিক আছে। আগে আর এর মানটা, তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত হয়? লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত হয়? বলো বলো জলদি বলো। 0.082, ঠিক আছে। ইউনিটটা মনে আছে তো? লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর ভ্যালু হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স এটা হচ্ছে মোল ইনভার্স, ঠিক আছে। তাহলে দেখো এখানে মোটামুটি সবই তোমাদের ডেটা পাওয়া গেছে, এবার জাস্ট ওখানে বসাতে হবে। তাহলে এখানে বসিয়ে দিলে 0.28 ইনটু প্রেসারটা হয়ে যাচ্ছে 752 বাই 760 ইকুয়াল টু ডাব্লিউ মানে হচ্ছে 0.324 বাই এম ইন্টু আর মানে হচ্ছে 0.082 ইন্টু টি মানে হচ্ছে 23 প্লাস 273, ঠিক আছে। এটা এবার ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের এম এর মানটা কত আসবে তোমরা একটু বলবে, ঠিক আছে। তোমরা কমেন্ট সেকশনে বলবে যে এম এর মানটা কত এলো। আচ্ছা, এখানে দেখো তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি। 27 ডিগ্রি তাপমাত্রায় 570 মিলিমিটার চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত হবে, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে, কত হলো। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যেটা করাবো সেটা হচ্ছে বিহেভিয়ার অফ গ্যাস অ্যাট মলিকিউলার লেভেল। বিহেভিয়ার অফ গ্যাস অ্যাট মলিকিউলার লেভেল, ওকে। নেক্সট দেখো, এরপর আমি যেটা পড়াবো সেটা হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ। আচ্ছা, ধরো এটা একটা পাত্র, ঠিক আছে, এই পাত্রটাতে আমাদের গ্যাস আছে। আচ্ছা, গ্যাস আছে মানেটা কি? মানে এখানে গ্যাসের অণু আছে, ঠিক আছে, এখানে এই পাত্রর ভেতরে গ্যাসের অণু আছে, ঠিক আছে। এবার দেখো আমাকে এটা পড়তে হবে আণবিক স্তরে, আমাদের শিখতে হবে আণবিক স্তরে গ্যাসের আচরণ কি। তো আণবিক স্তরে গ্যাসের আচরণ বলতে আমরা মেইনলি কি করব? এই যে মলিকিউলস গুলো আছে, এই যে অণুগুলো আছে, এদের মুভমেন্ট নিয়ে আমরা পড়ব। তো এখানে আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে ব্যাপন, ঠিক আছে। গ্যাসের ব্যাপন বলতে কি বোঝা হয়? গ্যাসের সংকোচন, প্রসারণশীলতা, এগুলো কি, ঠিক আছে। মানে এই আণবিক স্তরে আমরা পড়বো গ্যাসের প্রসারণ, সংকোচন, তারপরে হচ্ছে সংকোচন, প্রসারণ, ঠিক আছে। তারপরে এই যে গ্যাস মলিকিউল গুলো আছে, এই গ্যাস মলিকিউল গুলো কেমন ভাবে থাকে? এরা কি এরকম এই ঘরটার মধ্যে বা এই কন্টেনারের মধ্যে এরা কি স্থিরভাবে থাকে, না এরা কি মুভমেন্ট করে? সেইগুলো আমাদের সব জানতে হবে, ওকে।
তো দেখো আমি হেডিং এ এখানে লিখে রেখেছি গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্য বিষয়, ঠিক আছে, গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্য বিষয়। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, 3 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। বা এটা আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয়গুলি লেখো, এটাও পড়তে পারে, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্রথম কি লেখা আছে দেখো, গ্যাসের অণুগুলি হচ্ছে বিন্দু ভর। মানে ধরো এটা একটা পাত্র, এই পাত্রে একটা এই পাত্রে গ্যাস আছে, তো গ্যাস আছে মানে এই যে গ্যাসের অণুগুলো আছে, এই অণুগুলো বিন্দু ভর মানে কি, মানে এরা এদের এদের আয়তনটা এতটাই কম, মানে এদের ভর আছে কিন্তু আয়তন নেই। মানে এই বিন্দু ভর কথাটার মানেটাই হচ্ছে যে এদের ভর আছে কিন্তু আয়তন নেই। আর বিন্দু কেন, কারণ এরা খুবই ছোট, খুবই ছোট, ঠিক আছে, এই টার্মটা মনে রাখবে যে গ্যাস অণুগুলি বিন্দু ভর কেন বলা হচ্ছে, কারণ এদের হচ্ছে ভর আছে কিন্তু আয়তন নেই, তার জন্য এদেরকে বিন্দু ভর বলা হয়। মানে একটা পয়েন্টে জাস্ট ওদের ভরটা বলা হয়। এবং এর সাথে দেখো অণুগুলির কঠিন ও গোলাকার, এই যে গ্যাসের অণুগুলো আছে এরা কিন্তু কঠিন হয়, ঠিক আছে, আর কেমন দেখতে হয়, গোলাকার হয়। আর এদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। কেন, তুমি যদি এই পাত্রের একটা কোণে এই জায়গাটায় কি হচ্ছে সব গ্যাসগুলো, যদি গ্যাস মলিকিউলস গুলো বা গ্যাসের অণুগুলো নিয়ে চলে এসো, এখানে কিন্তু থেকে যাবে। তাহলে এই পাত্রটা যা আয়তন তার থেকে এই গ্যাসের আয়তনটা খুবই কম, ঠিক আছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই গ্যাসের অণুগুলো রুম টেম্পারেচার মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নাও, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা এর থেকে বেশিও হতে পারে, এরা কি করে, এরা কিন্তু স্থির অবস্থায় থাকতে পারে না। কি করে, এরা র্যান্ডম এদিকে 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 মুভমেন্ট করবে, ঠিক আছে, এরকম 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 যেদিকে পাবে সেদিকে মুভমেন্ট করবে, মানে এরা চলাফেরা করবে। এটা কে দেখেছিল, এটা দেখেছিল রবার্ট ব্রাউন, তার জন্য এটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন, ঠিক আছে, ব্রাউনিয়ান গতি, মনে রাখবে ব্রাউনীয় গতি, ঠিক আছে, এটাকে বলা হয় ব্রাউনিয়ান গতি, ঠিক আছে। কারণ কি, কারণ রবার্ট ব্রাউন এটা প্রথম দেখেছিল যে এই গ্যাসের মলিকিউলস গুলো ক্রমাগত মুভমেন্ট করে, ঠিক আছে। তো তাহলে দেখো এরা যখন মুভমেন্ট করবে, ঠিক আছে, এরা যখন মুভমেন্ট করবে তখন কি করবে, এরা পাত্রের, এটা ধরো পাত্রের দেওয়াল, এখানেও ধাক্কা মারবে, ঠিক আছে। একটা এক্সেপশন আছে, কি এক্সেপশন, সেটা হচ্ছে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড এই উষ্ণতাতে ধরে নেওয়া হয় যে গ্যাসের অণুগুলো স্থির অবস্থায় আছে। 0 কেলভিন বা -373 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধরে নেওয়া হয় যে এরা স্থির অবস্থায় আছে, ঠিক আছে। কিন্তু যেহেতু -273 ডিগ্রি সেন্টিগ্রেড যাওয়া বাস্তবে পসিবল না, তার জন্য আমরা কিন্তু এটা বুঝতে পারি না। আচ্ছা, এরপরে নেক্সট কাম টু দ্য পয়েন্ট, একই রকম গ্যাসের সকল অণুগুলি একই রকম এবং বিভিন্ন গ্যাসের অণুগুলি বিভিন্ন রকম। কি রকম, ধরো আমি এখানে একটা পাত্র নিয়েছি, ঠিক আছে, এটা আমি মুছছি। ধরো আমি এখানে একটা পাত্র নিয়েছি, এবার এই পাত্রটাতে ধরো এই পাত্রটায় অক্সিজেন গ্যাস আছে, তাহলে অক্সিজেনের যে অণুগুলো হবে সব অণুগুলো একই রকম হবে। আর ধরো এখানে আমি একটা পাত্র নিয়েছি, এটাই অক্সিজেন আছে আর ধরো হাইড্রোজেন আছে, ঠিক আছে, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন এদের ধরো এইগুলো আমাদের হচ্ছে হাইড্রোজেন আর এই ডটগুলো হচ্ছে অক্সিজেন, তাহলে আলাদা হবে। তো এটাই বলছে যে একই গ্যাসের অণুগুলি একই রকমের, এখানে যদি একই গ্যাসের অণু থাকে একই রকম হবে, আর ভিন্ন গ্যাসের অণুগুলি হচ্ছে ভিন্ন রকম। আচ্ছা, 3 নম্বর বললাম যে গ্যাসের অণুগুলি ক্রমাগত পাত্রের দেওয়ালে ছোটাছুটি করে, মানে এরা কি হচ্ছে পাত্রের মধ্যে এরা ছোটাছুটি করে, ঠিক আছে, ছোটাছুটি করতে হবে। আর এদের বেগ 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে, মানে এর বেগ আমরা কখনো ক্যালকুলেট করতে পারি না, ঠিক আছে। তো আমরা ওই জন্য ধরে নিই এখানে 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, কাম টু দা পয়েন্ট নাম্বার 4, গ্যাস অণুগুলির গড় গতিশক্তি। দেখো এই অণুগুলো যখন চলাফেরা করছে তখন এদের কোন শক্তি থাকে, গতি শক্তি, ঠিক আছে। কোন অণু যখন একটা গতিতে থাকবে তখন যার যে শক্তি থাকে সেটা হচ্ছে গতিশক্তি। তো বলছে গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়, ঠিক আছে। মানে এদের যে কাইনেটিক এনার্জি, গতিশক্তিকে কাইনেটিক এনার্জি বলা হয়, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু পরম উষ্ণতা, মানে যত উষ্ণতা বাড়বে তত গতিশক্তি বেশি হয়, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে গ্যাস অণুগুলির কোনো স্থিতিশক্তি নেই, ঠিক আছে, গ্যাস অণুগুলির কোনো স্থিতিশক্তি নেই। তাহলে বুঝতে পেরেছো। আচ্ছা, একটা জিনিস বলি, এটা পরম শূন্য না বলে এটা পরম উষ্ণতা বলবে, এটা একটু পরম শূন্য না, এটা পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়, ঠিক আছে। আর গ্যাস অণুগুলির কোনো স্থিতিশক্তি নেই, ঠিক আছে। আর এগুলো সবই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, ঠিক আছে, সবই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। তাহলে এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা কিন্তু নোট করে নেবে, ঠিক আছে। এটা 3 মার্কসের বা 2 মার্কসের কোশ্চেন আসতে পারে যে গ্যাসের গতীয় তত্ত্বগুলির মূল স্বীকার্যগুলি লেখো, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে গড় মুক্ত পথ ব্যাপারটা কি, বা মুক্ত পথ ব্যাপারটা কি। দেখো মুক্ত পথ মিন ফ্রি পাথ, মুক্ত পথ এই ব্যাপারটা কি একটু জেনে রাখো, এটা হয়তো 1 মার্কে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। সেটা হচ্ছে ধরো এটা একটা পাত্র, ঠিক আছে, এটা একটা পাত্র,
এরকম একটা পাত্র নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে পাত্রের একটা দেওয়াল, এটা হচ্ছে একটা পাত্রের দেওয়াল, ঠিক আছে। এবার কি করে গ্যাস মলিকিউলগুলো যখন এই গ্যাস মলিকিউলগুলো যখন এই পাত্রের মধ্যে থাকে না, তখন এই গ্যাস মলিকিউলগুলো তো চলাফেরা করতে থাকে ক্রমাগত, তখন কি করে এই গ্যাস মলিকিউলসগুলো কোনো একটা গ্যাস মলিকিউল এর সাথে ধাক্কা করে, বা এই গ্যাস মলিকিউলসগুলো কি হচ্ছে পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে, ঠিক আছে। মানে এটা ধরো দেওয়ালটা, তো গ্যাস মলিকিউলগুলো এখানে পাত্রের দেওয়ালে ধাক্কা মারতে পারে, বা গ্যাস মলিকিউলগুলো এরকম অণুগুলোতে ধাক্কা মারে, ঠিক আছে, ক্রমাগত চলাফেরা করে। তো আর এখানে তো একটা মলিকিউলস নেই, অনেক মলিকিউলস আছে, তার জন্য কি করে এরা যখন এরকম র্যান্ডম মুভ করবে তখন ওরা কি করবে এরকম ধাক্কা করে, ঠিক আছে। এবার কি হচ্ছে ধরো একটা গ্যাস মলিকিউল, ধরো একটা গ্যাস মলিকিউল এখানে ছিল, ঠিক আছে, এখানে ছিল, এখানে যাওয়ার সময় এখানে একবার ধাক্কা করলো, ঠিক আছে, আর একবার এখানে যাওয়ার সময় এখানে একবার ধাক্কা করলো, ঠিক আছে। মানে গ্যাস মলিকিউলটা গিয়ে পরে এখানে একটা গ্যাস মলিকিউলকে ধাক্কা করলো আর এখানে একটা গ্যাস মলিকিউলকে ধাক্কা করলো, তাহলে এই গ্যাস মলিকিউলসটা কবার ধাক্কা করলো, একবার আর দুবার, ঠিক আছে। তো এই যে কোনো গ্যাস মলিকিউল যখন ট্রাভেল করছে, ঠিক আছে, গ্যাস মলিকিউল যখন ট্রাভেল করছে তখন এই যে দুটো পরপর কলিশন করছে না, দুটো পরপর কলিশন করছে, এই দুটো কলিশন করার যে দূরত্ব সেটাকেই বলা হচ্ছে আমাদের মুক্ত পথ, ঠিক আছে। দুটো কলিশন করার মানে এখানে ফার্স্ট বার ধাক্কা খেলো, এখানে প্রথমবার ধাক্কা খেলো, তারপর মলিকিউলসটা গিয়ে আবার এখানে ধাক্কা খেলো, ঠিক আছে, তাহলে এই যে দুটো পরপর ধাক্কা খেলো এই দূরত্বটাকে বলা হচ্ছে মুক্ত পথ, ঠিক আছে। এটা সংজ্ঞাটা আমি তোমাদের লিখে দিচ্ছি। আর একটা জিনিস বলি, ধরো এটা হচ্ছে পাত্রের দেওয়ালটা, ঠিক আছে, এটা হচ্ছে দুটো পাত্রের দেওয়াল। এবারে গ্যাস মলিকিউলসটা ধরো এখান থেকে জার্নি স্টার্ট করলো, ঠিক আছে, বা গ্যাস মলিকিউলসটা ধরো এখান থেকে জার্নি স্টার্ট করলো এখান থেকে, এবার এখানে গিয়ে এই পাত্রের দেওয়ালে প্রথমবার ধাক্কা খেলো, ঠিক আছে, তারপর আবার ঘুরে এসে এখানে ধাক্কা খেলো, তাহলে এই যে প্রথমবার ধাক্কা খেলো আর দুবার ধাক্কা খেলো, এই যে দূরত্বটা মানে দুটো পরপর ধাক্কা খাওয়ার মাঝে যে দূরত্ব, এটাকেই বলা হচ্ছে আমাদের মুক্ত পথ। মুক্ত পথ মানে কেন বলছে আবার মুক্ত পথ এখানটা কেন বলছে, দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে 1 নম্বর ধাক্কা খেলো, এখানে 2 নম্বর ধাক্কা খেলো, এর মাঝে কি কোথাও ধাক্কা খেলো অণুটা, এর মাঝে তো কোথাও ধাক্কা খায়নি, তার জন্য এটাকে বলা হচ্ছে মুক্ত পথ। মুক্ত পথ নামটা কেন আসছে, কারণ ওর মাঝে ওর কোনো ধাক্কা হয়নি, ঠিক আছে, সেই জন্য ওটাকে বলা হচ্ছে মুক্ত পথ। ওকে, তো তোমরা যদি চাও মুক্ত পথের ডেফিনেশনটা তোমরা একটু লিখে নিতে পারো, ঠিক আছে। আমি মুক্ত পথের ডেফিনেশনটা জাস্ট একবার তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা তোমরা লিখে রাখতে পারো যে গ্যাসের অণুগুলি দ্রুত বেগে চলার সময় পরস্পরের সঙ্গে কিংবা পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় এবং আঘাত করে। প্রতি দুটি আঘাত বা ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে মুক্তপথ বলে। প্রতি দুটি ধাক্কার বা আঘাতের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় মুক্তপথ, ঠিক আছে। এটা কিন্তু একটা 1 মার্কের বা 2 মার্কের কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে। চলো নেক্সট, এবার দেখো এরপর হচ্ছে গ্যাসের ব্যাপন। গ্যাসের ব্যাপন জিনিসটা কি বলছে, পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না এইরূপ 2 বা ততোধিক গ্যাস আবদ্ধ স্থানে রাখলে গ্যাসগুলি স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সাথে মিশে একটি সমসত্র গ্যাস মিশ্রণ তৈরি করে। গ্যাসগুলি এইভাবে পরস্পরের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রবণতাকে গ্যাসের ব্যাপন বলে। আচ্ছা, একটা উদাহরণের সাহায্যে বোঝা যাক। ধরো এটা হচ্ছে তোমাদের বাড়ির একটা রুম, ঠিক আছে। এবার কি হচ্ছে এই রুমের মধ্যে বিভিন্ন রকমের গ্যাস আছে, ওকে। এরপর তোমরা কি করলে, এখানে একটা ধূপ জ্বালিয়ে দিলে, ঠিক আছে, একটা ধূপ জ্বালিয়ে দিলে। এবার ধূপ যেখানে জ্বালালে সেই জায়গাটা দেখবে ধূপ জ্বালালে গোটা ঘরটাতেই তার গন্ধ পাওয়া যায়, সুগন্ধ। এবার কি হয়, যেখানটায় ধূপ জ্বলে সেখানটার গ্যাসের কি হয়, সেখানকার গ্যাসের ঘনত্ব অনেক বেশি হয়, ঠিক আছে। আর যেখানে এই ঘরের এই সাইডটা কি হচ্ছে ঘনত্ব কম হয়। তো একটা জিনিস মনে রাখবে, যদি এই দুটো এই ধূপ থেকে যে গ্যাসটা বেরোচ্ছে তার ঘনত্ব বেশি আর বাকি যে বাইরে আছে তার ঘনত্ব কম, যদি এরকম ঘনত্বের পার্থক্য থাকে তখন কি হয়, তখন এই অণুগুলো এই যে ধূপ থেকে বেরোচ্ছে এই গ্যাস অণুগুলো কি করে এখানে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটাকে কি বলা হয়, গ্যাসের ব্যাপন, ঠিক আছে। যদি সংজ্ঞা আসে তাহলে তোমরা এইভাবে লিখবে, ঠিক আছে। তাহলে এই একটা উদাহরণের সাহায্যে তোমরা বুঝতে পেরেছো গ্যাসের ব্যাপন কি, এই সংজ্ঞাটা কিন্তু অবশ্যই বলবে। আচ্ছা, গ্যাস অণুগুলো যে গতিশীল তার সপক্ষে যদি দুটো যুক্তি দিতে বলে কি কি দেবে, কোশ্চেনটা তোমরা লিখবে, গ্যাস অণুগুলি গতিশীল তার সপক্ষে দুটি যুক্তি দাও। গ্যাস অণুগুলি গতিশীল তার সপক্ষে দুটি যুক্তি দাও। এটা 2 বা 3 মার্কসের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তার দুটো যুক্তি, একটা যুক্তি হবে গ্যাসের ব্যাপন, ঠিক আছে, একটা হচ্ছে গ্যাসের ব্যাপন আর 2 নম্বর হচ্ছে গ্যাসের চাপ, ঠিক আছে। গ্যাসের ব্যাপন আর গ্যাসের চাপ এগুলোকেই তোমরা একটু এক্সপ্লেন করে লিখবে, ঠিক আছে, একটু বর্ণনা করে দেবে তাহলেই হবে, ঠিক আছে।
তাহলে যদি পড়ে যে পরীক্ষায় যে গ্যাসের অণুগুলির গতিশীলতা সাপেক্ষে যুক্তি দাও, তাহলে তোমরা কি লিখবে? গ্যাসের ব্যাপন আর হচ্ছে গ্যাসের চাপ। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেনটা লিখবে অ্যাভোগাড্রো সূত্রের সীমাবদ্ধতা লেখো। অ্যাভোগাড্রো সূত্রের সীমাবদ্ধতা লেখো। ঠিক আছে। আরেকটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে গ্যাসের ব্যাপনের কারণ কি, গ্যাসের ব্যাপনের কারণ কি এবং আদর্শ গ্যাসের ব্যাপনের কারণ কি আর অ্যাভোগাড্রো সূত্রের সীমাবদ্ধতা লেখো। ঠিক আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্থির, আচ্ছা সেটা আমি বলছি। ঠিক আছে, এতটা পর্যন্ত তোমাদের লেখা হয়েছে। এই যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই তোমরা লিখবে। ঠিক আছে। আচ্ছা ওকে, কামিং টু দ্য নেক্সট পয়েন্ট। আচ্ছা নেক্সট দেখো, বলছে গ্যাসের অণুগুলো যে আছে সেই অণুগুলোর বেগ, গ্যাসের অণুগুলো যখন কোনো একটা পাত্রের মধ্যে থাকে তার বেগ তো একটা নির্দিষ্ট থাকে, সেই বেগের উপর উষ্ণতার প্রভাব কি হবে, সেই তার গ্যাসের অণুগুলোর চাপের উপর উষ্ণতার প্রভাব কি হবে। দেখো, যদি আয়তন স্থির রাখা হয়, এটা ভালো করে বুঝো, যদি আয়তন স্থির রাখা হয়, মানে ধরো এই একটা পাত্র, এর মধ্যে গ্যাস নেওয়া আছে। ঠিক আছে। এবারে এই পাত্রটার আয়তনটা হচ্ছে স্থির। ঠিক আছে। তাহলে এটা তোমরা মনে রাখবে, যত উষ্ণতা বাড়ানো হবে অণুগুলোর অণুগুলোর বেগও তত বাড়বে। ঠিক আছে। যত উষ্ণতা বাড়ানো হয় তত অণুগুলোর বেগও বাড়ে। ঠিক আছে। আর বেগ বাড়লেই কিন্তু মনে রাখবে গতি শক্তিও বাড়ে। ঠিক আছে। গতি শক্তিও কিন্তু বাড়ে, এটা হচ্ছে বাড়ার সাইন। ঠিক আছে, মানে ইনক্রিজ করছে। ঠিক আছে, ইনক্রিজ করছে। আচ্ছা, এরপর দেখো চাপ কি হয়। সাইমেন্টাসলি দেখো, এই অণুগুলো যখন গতিশক্তি বাড়ছে, আয়তন তো বাড়ছে না, তার ফলে এদের পাত্রের দেয়ালে কি হচ্ছে, এরা ক্রমাগত কি হচ্ছে, চাপ দিচ্ছে। ঠিক আছে। তার মানে কি হচ্ছে, যত তাপমাত্রা বা উষ্ণতা বাড়ানো হবে তত চাপও কিন্তু বাড়বে। ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, যদি গ্যাসের অণুগুলোর আয়তনের উপর উষ্ণতার প্রভাব কি, যদি চাপ স্থির থাকে, ঠিক আছে, তাহলে আয়তন কি করবে, আয়তন বাড়ে। অবশ্যই যত তাপমাত্রা বাড়ানো হবে তত তো আয়তন বাড়ে, এটা তো গ্যাসীয় পদার্থের একটা ধর্ম, যে উষ্ণতার সাথে গ্যাসীয় পদার্থেও কি হয়, আয়তন বাড়ে। যেটা হচ্ছে যেমন ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন V0, আর 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন VT। তো এই VT সমান কত হয়, VT সমান V0 ইন্টু 1 প্লাস গামা ইন্টু T, মানে টেম্পারেচার ডিফারেন্স T মানে T0। তো এটা এখানে মনে রাখবেন যে যত উষ্ণতা বাড়ানো হবে তত কিন্তু গ্যাসের আয়তন বাড়ে। ঠিক আছে। এটা ওই কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থের আয়তন চাপটা আছে, ওইখানে তখন কিভাবে এক্সপ্লেন করব। ঠিক আছে। আরেকটা টাইপ কি না, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় গ্যাসের চাপের সাথে আয়তনের কি সম্পর্ক আছে বলো তো তোমরা একটু। স্থির তাপমাত্রায় গ্যাসের চাপের সাথে আয়তনের কি সম্পর্ক আছে। দেখো, যদি তাপমাত্রা স্থির রাখা হয়, ঠিক আছে, আর যদি আয়তনটা ফিক্সড করে দেওয়া হয়, আয়তনটা স্থির রাখা হয়, তাহলে কি হয়, গ্যাসের চাপ বাড়ে। ঠিক আছে। তাহলে স্থির তাপমাত্রায় কি হলো। আচ্ছা একটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখো, যদি আমাদের চাপের সাথে আয়তনের কি সম্পর্ক, এখানে বলেছে যে তাপমাত্রা স্থির, এটা সবচেয়ে ভালো তোমরা বলতে পারবে বয়েলের সূত্র দিয়ে, কি V ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/P। তাহলে যত তোমার আয়তন কমানো হবে তত গ্যাসের চাপ কি হবে, বাড়বে। এটা তোমরা যদি এক্সপ্লেন করতে চাও কিরকম, দেখো ধরো আগে তোমার পাত্রটা এটা ছিল, আর এখন পাত্রটা এইটুকু হয়ে গেছে, আয়তন কমে গেছে। এবার তখন এখানে যতগুলো অণু ছিল এখানেও ততগুলো অণু আছে। ঠিক আছে। তাহলে এরা যতটা পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে, এরা তার থেকে বেশি আর কি তাড়াতাড়ি দেবে, তাহলে কি হবে, গ্যাসের চাপটা তো বাড়বে। ঠিক আছে। তার মানে আয়তন যদি কমে, স্থির তাপমাত্রায় আয়তন যদি কমে তাহলে গ্যাসের চাপ বাড়ে। ঠিক আছে। আর আয়তন যদি বাড়ে তাহলে গ্যাসের চাপ হচ্ছে কমে। এরা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে। আচ্ছা, এরপর একটা ভালো টপিক আছে, যেটা হচ্ছে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, আদর্শ গ্যাস কাদেরকে বলে, আমি একটু আগেই বললাম, যেসব গ্যাস বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে বা আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। ঠিক আছে। আর যারা মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। যা কিছু গ্যাস আছে সবই কিন্তু গ্যাস হচ্ছে বাস্তব গ্যাস, মানে আদর্শ গ্যাসের কিন্তু কোনো অস্তিত্ব নেই। তো একটা 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। ওকে, এই কোশ্চেনটা আমি তোমাদের লিখে দিচ্ছি, এটা তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে, যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে 4টি পার্থক্য লেখো। ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, এদের মধ্যে 2টি পার্থক্য লেখো 2 নম্বরে। তো দেখো, আমরা বলতে পারি কি, যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য যদি বলতে যাই,
দেখো আদর্শ গ্যাস হচ্ছে বয়েল চার্লসের সমানুপাতিক মেনে চলে, বাস্তব গ্যাস মেনে চলে না। আদর্শ গ্যাস বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু বাস্তব গ্যাসের বাস্তবে অস্তিত্ব আছে। তারপরে হচ্ছে যেমন বলতে পারো যে আদর্শ গ্যাসকে কিন্তু তরলে পরিণত করা যায় না, ঠিক আছে, আদর্শ গ্যাসকে কিন্তু তরলে পরিণত করা যায় না, কিন্তু বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যায়। কেন? এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে আদর্শ গ্যাসকে তরলে কেন পরিণত করা যায় না আর বাস্তব গ্যাসকে কেন তরলে পরিণত করা যায়, বলো তো, একটু ভাবো। দেখো আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে না, একটা জিনিস তোমরা খেয়াল করবে, ধরো এটা আমার আদর্শ গ্যাস আর এটা হচ্ছে বাস্তব গ্যাস, ঠিক আছে। আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে, এই যে দুটো অণু, এই দুটো অণুর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়া করে না, ঠিক আছে, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়া করে, ঠিক আছে। সেই জন্য আমরা বলতে পারি কি যে আদর্শ গ্যাসকে তরলে পরিণত করা যায় না, কিন্তু বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যায়, ঠিক আছে। ওকে, এটুকু ক্লিয়ার হয়েছে, এই টার্মটা ভালো করে মনে রাখবে। এবার কখন আদর্শ গ্যাস, এই কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, মনে রাখবে নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায়, নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতা, এটা কিন্তু বারবার বলছি, এটা মনে রাখবে, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়, উচ্চ উষ্ণতায়, ঠিক আছে। তাহলে কি বললাম, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস কার মতো আচরণ করে, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাস মেনে চলে, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করে মানেটা কি, মানে তখন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ইকুয়েশন গুলো মেনে চলে, মানে এই কন্ডিশনে পিভি সমান এনআরটি এটা কিন্তু মেনে চলবে, ঠিক আছে। ওকে, তো এবার দেখো এই যে আদর্শ গ্যাস সমীকরণ সংশোধন, আচ্ছা আদর্শ গ্যাসের সমীকরণটা কি ছিল, পিভি সমান আরটি বা এনআরটি যদি এন হচ্ছে 1 হয়, ঠিক আছে। এবার দেখো এই আদর্শ গ্যাসটা সমীকরণ সংশোধন করে আমাদের যে বাস্তব গ্যাস পাওয়া যায়, বাস্তব গ্যাস সমীকরণ, এটা কিভাবে এলো। আচ্ছা এই যে প্রেসার মানে চাপ আর এই যে আয়তন, এটা অ্যাকচুয়ালি কি, মানে কি, মানে সেটা হচ্ছে ধরো আমি যদি এটা পাত্রটা নিই, ঠিক আছে, এটা ভালো করে একটু বুঝবে তাহলেই হবে। এটা যদি আমি পাত্রটা নিই, এই যে আয়তনটা নিই, এই আয়তনটা হচ্ছে আমার পাত্রের আয়তন, ঠিক আছে, আর সেটাকেই আমাদের ধরে নেওয়া হয় গ্যাসের আয়তন, ঠিক আছে, পাত্রের আয়তন, আর সেটাকেই আমরা ধরে নিই গ্যাসের আয়তন, কারণ গ্যাসটা যে পাত্রে থাকে সেই পাত্রের আয়তনটাই হয়ে যায় গ্যাসের আয়তন। আর এই যে চাপটা নিই, এই চাপটা কিভাবে নিই, এই চাপটা হচ্ছে এই যে গ্যাস মলিকিউলস গুলো আছে, এই যে গ্যাসের অণুগুলো আছে, এই অণুগুলো যে পাত্রের দেওয়ালে, এই অণুগুলো যে পাত্রের দেওয়ালে যে চাপটা দেয়, সেই চাপটাই হচ্ছে আমাদের এই চাপটা, ঠিক আছে। এবার কিন্তু যখন বাস্তব গ্যাসে আসা হলো, তখন বাস্তব গ্যাসে এই যে চাপ আর আয়তন, এদের কিছু সংশোধন করা হয়েছে, ঠিক আছে, চাপ আর আয়তনের সংশোধন করা হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় আসার খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ভলিউম কারেকশন আর একটা হচ্ছে প্রেসার কারেকশন। তো চাপটা সংশোধনটা কি করা হয়েছে দেখো, সেটা হচ্ছে আদর্শ গ্যাসে ভাবা হয়েছিল যে এই যে চাপটা দিচ্ছে, এই চাপটা হচ্ছে গ্যাস মলিকিউলস গুলো শুধুমাত্র যখন দেওয়ালে ধাক্কা দিচ্ছে তখনই দিচ্ছে, কিন্তু এখানে যখন বাস্তব গ্যাস আমরা নিচ্ছি তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যখন এই গ্যাস মলিকিউল গুলো পাত্রের দেওয়ালের দিকে অগ্রসর হচ্ছে, তখন কি হয়, তখন এই পাত্রের দেওয়াল আর এই গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে, ঠিক আছে, মানে অটোমেটিক একটা আকর্ষণ বল ক্রিয়া করছে, মানে এই যে দেওয়ালটা আছে না, এই দেওয়ালটা কি করে, এই মলিকিউলস গুলোকে একটা আকর্ষণ বলে ক্রিয়া করে। আর একটা জিনিস কি, এই দুটো মলিকিউলের মধ্যেও কিন্তু একটা আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়া হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, যে যখন আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই চাপটা শুধুমাত্র হচ্ছে এই অণুগুলো যে পাত্রের দেওয়ালে যে চাপটা দেয় সেটা, কিন্তু যখন বাস্তব গ্যাস দেখছি তখন দেখছি এই অণুগুলো পাত্রের দেওয়ালে যে চাপটা দিচ্ছে সেই চাপটা তো আছেই, প্লাস হচ্ছে এই অণুগুলোর সাথে এই পাত্রের দেওয়ালের একটা আকর্ষণ বল ক্রিয়া করে, এবং এই অণুগুলোর সাথে অণুগুলোর মধ্যেও একটা আকর্ষণ বল ক্রিয়া করে। তার মানে কি হচ্ছে, চাপ বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এবার যে চাপটা বেড়ে যাচ্ছে সেই চাপটা আমাদের কত হয়, অ্যাকচুয়ালি সেই চাপটা হয়ে যায় কত, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, পি প্লাস এ এন স্কোয়ার বাই হচ্ছে ভি স্কোয়ার, ঠিক আছে, এইটা হয়ে যায় চাপটা, ঠিক আছে, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এইটা হচ্ছে চাপের সংশোধন, এই যে এই টার্মটা, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ধ্রুবক,
মনে রাখবে কিন্তু এটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। আর এটা হচ্ছে নাম্বার অফ মোলস আর ভিটা হচ্ছে ভলিউম, ঠিক আছে। এখানে শুধু পি ছিল, কিন্তু এখানে এই যে টার্মটা আসছে, ঠিক আছে, এটাকে বলা হয় চাপের সংশোধন। আর আয়তনের সংশোধন কি করা হয়েছিল, দেখো যখন আমরা আয়তন নিয়েছিলাম তখন পাত্রের যে আয়তন ছিল সেটাই ছিল কিন্তু ওই গ্যাসের আয়তন, ঠিক আছে, গ্যাসের আয়তন। তো এবার আমাদের যখন আদর্শ গ্যাস ধরা হয়েছিল তখন ধরা হয়েছিল যে ওই পাত্রের আয়তন হচ্ছে নগণ্য, মানে খুবই নেই বললেই চলে। তার মানে ধরে নেওয়া হয়েছিল এই পাত্রের যে আয়তন সেই আয়তনটাই, মানে এই আয়তনটা অ্যাকচুয়ালি পাত্রের আয়তন। কিন্তু যখন বাস্তব গ্যাস নিচ্ছি তখন দেখছি বাস্তব গ্যাসে গ্যাসের কিন্তু অণুগুলোর আয়তন আছে, আয়তন আছে, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। এবার ধরে নাও এই ব্যাপারটা যে এই কন্টেনারটা বা পাত্রটার মধ্যে, ঠিক আছে, এই পাত্রটার মধ্যে আমাদের যে অণুগুলো আছে সেই অণুগুলোকে, এখানে যে অণুগুলো আছে অণুগুলোকে আমি জড়ো করে এই কণটাতে সব রেখে দিলাম, ঠিক আছে, একটা জায়গায় এই কণটায় রেখে দিলাম, ঠিক আছে। এবার আমাকে এই যে এই অণুগুলো রেখেছি, ঠিক আছে, এইটুকুটার আয়তন হচ্ছে আমাদের এনবি। তাহলে টোটালটার আয়তন যদি ভি হয় তাহলে বাকি পাত্রটার আয়তন কত হবে, ভি মাইনাস এনবি, ঠিক আছে। তো ওইখানে ওই যে আয়তনের কারেকশনটা করা হয়েছিল এটা, যে আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলবো যে ওখানে পাত্রের আয়তনটাকেই আমাদের গ্যাসের আয়তন ধরা হয়েছিল এবং সেখানে গ্যাসের আয়তনটাকে নগণ্য করা হয়েছিল। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন আছে যেটা হচ্ছে এন মাইনাস বি। তাহলে আমাদের এইটুকু পোর্শনের যে আয়তনটা হবে সেই আয়তনটা কত হবে, সেই আয়তনটা হবে ভি মাইনাস এনবি, ঠিক আছে। কারণ এটার আয়তন হচ্ছে এনবি, এটা হচ্ছে ওই অণুগুলোর আয়তন বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আর বাকিটার আয়তন আমাদের নিতে হয়। তাহলে দেখো পিভি এইটা কারেকশন হয়ে কি হয়ে যায়, পি, এটাকে আমি লিখছি একবার, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। এটাই হচ্ছে বাস্তব গ্যাস ইকুয়েশন, যেখানে এ আর বিটা হচ্ছে ধ্রুবক। আর এটা কে দিয়েছিল, এটা দিয়েছিল ভ্যান ডার ওয়াল দিয়েছিলেন, ঠিক আছে, ভ্যান ডার ওয়াল, VANDERWAL, ভ্যান ডার ওয়াল, ঠিক আছে, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, ঠিক আছে। তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন কোন গ্যাসের জন্য, এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের ইকুয়েশনের জন্য চাপ ও আয়তনের কি সংশোধন করা হয়েছিল, ঠিক আছে। আমি যেভাবে বললাম তোমরা সেভাবে কিন্তু লিখবে। আর হচ্ছে এই ইকুয়েশনটা মনে রাখবে, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের ইকুয়েশন আর এটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের ইকুয়েশন। এই ইকুয়েশনে এ আর বিটা হচ্ছে ধ্রুবক। তোমরা যদি খুব কঠিন কোশ্চেন দেয় পরীক্ষাতে তাহলে হয়তো এ আর বি এর একক জিজ্ঞাসা করতে পারে, একক বা মাত্রা, ঠিক আছে, মানে এই ইকুয়েশনটায় এ আর বি এর একক আর মাত্রা কত হবে এটা জিজ্ঞাসা করলেও করতে পারে, ঠিক আছে। তো তো এটা একটু ভালো করে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল করবে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি তাহলে দেখো মোটামুটি গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে যা যা থিওরি ছিল মোটামুটি আজকে সব কমপ্লিট হয়ে গেল। 3টে লেকচার আছে, এই 3টে লেকচারে পুরো গ্যাসের আচরণ পুরো শেষ হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে যখন করবে তখন থিওরিটা ভালো করে লিখবে এবং যার কাছে যা বই আছে সেই বই থেকে নিউমেরিক্যাল করার চেষ্টা করবে। আমি তোমাদের এই গ্যাসের আচরণ থেকে একটা প্রবলেম শিট দিয়ে দেবো, ঠিক আছে, সেই প্রবলেম শিটটা প্র্যাকটিস করবে এবং পরে আমি গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে কিছু সাজেশন কোশ্চেন এখানে পেয়ে যাবে, এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। তোমরা একটু চ্যানেলটাকে ফলো করো, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, কোনো ডাউট থাকলে আমাকে পার্সোনাল মানে করবে, কমেন্টসে জানাবে, ঠিক আছে। আর যে কোশ্চেনগুলো আমি দিয়েছি যেগুলো নিউমেরিক্যাল সেগুলো অ্যান্সার অবশ্যই তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো একটা নতুন চ্যাপ্টার নিয়ে, ওকে।